তো বালির এখন মানে লুট চলছে। লুট মানে কি বলবো, আমার কাছে যা খবর আসছে প্রতিনিয়ত লুট হচ্ছে। এর ফলে দেখবেন আগামী দিনে নদীগুলোর গতিপথ পরিবর্তন হবে, ভাঙন সমস্যা হবে, জল সমস্যা তৈরি হবে। বীরভূমের মানুষের উচিত লাঠি সোটা নিয়ে নিজেদের সম্পদকে রক্ষা করা। তৃণমূলের নেতারা এলে মেরে তাদের ব্যবস্থা করা। রিপোর্ট বেরিয়েছে, তাতে বলছে জুনিয়র ডাক্তাররা অপারেশনে ভুল করেছিল, সিনিয়র ওখানে উপস্থিত ছিল না, তার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ একটা নোটিফিকেশনও করেছে যে এ তো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, জুনিয়র ডাক্তারদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা। কিন্তু এই কোম্পানি ব্ল্যাকলিস্টেড হয়েছে কর্ণাটকাতে ফেক ওষুধ বা ডেট পার হয়ে যাওয়া, এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া ওষুধ স্যালাইন সরবরাহে। এর মধ্যে কি কোনো কারো ডাউট আছে, কারো সন্দেহ আছে? তো সত্য সবাই দেখেছে। তো স্বাভাবিকভাবে এটাকে কিভাবে জাস্টিফাই করবে? মুখ্যমন্ত্রীর বলার পরেও জেলা থেকে বালি তোলা বন্ধ হচ্ছে। এখানে তো বালির এখন লুট চলছে। লুট মানে কি বলবো, আমার কাছে যা খবর আসছে প্রতিনিয়ত লুট হচ্ছে। এর ফলে দেখবেন আগামী দিনে নদীগুলোর গতিপথ পরিবর্তন হবে, ভাঙন সমস্যা হবে, জল সমস্যা তৈরি হবে। বীরভূমের মানুষের উচিত লাঠি সোটা নিয়ে নিজেদের সম্পদকে রক্ষা করা। তৃণমূলের নেতারা এলে মেরে তাদের ব্যবস্থা করা। এরাই চুরি করে লুট করে নদী সমস্ত কিছু শেষ করে দিচ্ছে। আগামী দিনে বীরভূমের মানুষ জল পাবে না। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে অজয়ের ওপর সবথেকে বেশি বালি উঠছে ইলামবাজার এবং নানুর, এবং যেখানে দুজন প্রধান ব্যক্তি রয়েছেন যারা মাথার উপর বসে, নানুর একজন দেখছেন এখানে না, এত ভাগ বাট্টা করে দেওয়া আছে। মুখ্যমন্ত্রী একজনকে দায়িত্ব দিয়েছে নানুর দেখার জন্য, আর একজনকে দায়িত্ব দিয়েছে ইলামবাজার দেখার জন্য। নামগুলো আমি বলছি না, আমাদের বাচ্চা কাচ্চার নেতারা বলে দেবে, আমাদের ছোট নেতারা বলে দেবে। এদের এই চোর ছাচ্চরদের নাম আমার মুখে নিতে লজ্জা লাগে। তো এই চোরেরা জনগণের সম্পদ লুট করছে, আর মুখ্যমন্ত্রী চুপচাপ বসে দেখছেন। আপনার মনে হয়, আমার মনে হয় মুখ্যমন্ত্রী কিছু ভাগ পান নিশ্চয়ই, নাহলে তো এরকম করতে দিতেন না। মুখ্যমন্ত্রী ভাগ পাচ্ছেন, সেই ভাগের জন্য চুপ করে বসে আছে। 26,000 চাকরি বাতিল মামলায় মার্চে শুনানি, এখনো ঝুলেই রইল, কতদিন ঝুলে থাকতে তাদের ভবিষ্যৎ? দেখুন, আমরা চাইছি দ্রুত এর নিষ্পত্তি হোক এবং আমাদের স্ট্যান্ড পুরো ক্লিয়ার। যোগ্যরা চাকরি ফিরে পাক, অযোগ্যদের চাকরি চায়। যারা যোগ্য, যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, একসময় আমিও পরীক্ষা দিয়ে এসএসসি দিয়ে স্কুল মাস্টারমশাই হয়েছিলাম, স্কুলে চাকরি করে সৌভাগ্য হয়েছিল। আমি জানি কত কষ্ট করে, কত পড়াশুনো করে সেই চাকরিটা পেতে হয়। তো স্বাভাবিকভাবে যারা যোগ্য, যারা পড়াশুনো করে পেয়েছেন, যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা, তাদের সকলের চাকরি থাকুক। এবং যারা, আমার কাছে ছবি আছে, খালি ওএমআর শিট, শুধু নামটা লিখেছে, রোল নাম্বার বলেছে, পুরোটা খালি, তার চাকরি হয়েছে। এদের চাকরি থাকা উচিত না। এটা সম্ভব হবে কি করে? যোগ্য অযোগ্য এটা রাজ্য সরকার যখন এসএসসিকে বলবে যে আপনারা বলে দিন কোনটা যোগ্য কোনটা অযোগ্য। রাজ্য সরকার এবং এসএসসি আইনগতভাবে, আইনের ভাষায় এসএসসির লোকাল স্ট্যান্ডই আছে, যে এসএসসি বলতে পারে কে যোগ্য কে অযোগ্য। এবং এসএসসি তো মেনে নিয়েছে যে ভুল হয়েছে, কিন্তু এটা এসএসসি মানছে না ইচ্ছে করে। মমতা বন্দ্যোপাধ্যায় এই অযোগ্যদের কাছ থেকে তো টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন, এই দায়ভারটা যোগ্য আর অযোগ্যকে একসাথে মিলিয়ে দিচ্ছে। 3 ইডিয়টস সিনেমা মনে আছে তো সেই দৃশ্য? 3 জন দেরি হয়ে গেছিলো বলে খাতা নিয়ে এসে নিজেদের নাম জিজ্ঞেস করলো, রোল নাম্বার, তারপর সব মিশিয়ে দিল যাতে খাতা আলাদা করা না যায়। মমতা বন্দ্যোপাধ্যায় 3 ইডিয়টস দেখে ওই একই বুদ্ধি নিয়েছে। আরজিকর কাণ্ডে পরিবার সঠিক বিচার পাবে? দেখুন, যে পরিমাণ তথ্য প্রমাণ লোপাট হয়েছে, আমি তো প্রথম থেকে একই কথা বলে আসছি। 5 দিন পশ্চিমবঙ্গ পুলিশ তদন্ত করেছে, তারপরে সেই পুলিশ আপনার জন্য কিছু রাখবে আপনার মনে হয়? এটা বিশ্বাস করলে তো আমাদেরকে লোকে বোকা বলবে। তো তারাও তো আইপিএস, যারা করছে তারা আইপিএস, মুখ্যমন্ত্রীর কথাই করছে। মুখ্যমন্ত্রীদেরকে গাড়ি বাড়ি আরও অনেক কিছু দিচ্ছেন, সেগুলো আমি বলছি না, বলাও যায় উচিত না, সভ্য সমাজে সবার সামনে বলা যায় না, যেগুলো মুখ্যমন্ত্রী ওনাদেরকে ব্যবস্থা করে দেন। তো স্বাভাবিকভাবে তারা করছেন মুখ্যমন্ত্রী। দাদা, একটি বিষয়, যে সেন্ট্রাল রেফারেল যে সিস্টেম রয়েছে, তো সেই জায়গায় এখনও পর্যন্ত যে সমস্ত হসপিটাল থেকে সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না, দেখুন, এই জেলা যে মেডিকেল কলেজগুলো তৈরি হয়েছে, নীলসাদা মেডিকেল কলেজ নতুন, আর জেলায় জেলায় বেশ কিছু সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে। আপনারা যদি এই মেডিকেল কলেজ এবং হসপিটালগুলোতে গিয়ে দেখেন, তাহলে দেখবেন যে কোনোটাতেই পর্যাপ্ত ডাক্তার নেই। একটি মেডিকেল কলেজ হওয়ার জন্য যে পরিমাণ স্পেশালিস্ট ডক্টর দরকার, সেই পরিমাণ ডক্টর নেই। তো স্বাভাবিকভাবে চিকিৎসা পাচ্ছে না। আপনি তো এই নতুন মেডিকেল কলেজগুলো ছেড়ে দিন না, সব থেকে কলকাতার মেডিকেল কলেজগুলোর বাইরে
প্রাচীন মেডিকেল কলেজে হচ্ছে বাঁকুড়া সম্মেলনী আর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, এই দুটো হচ্ছে সবথেকে প্রাচীনতম কলকাতার বাইরের মেডিকেল কলেজ। আপনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কারো যদি অ্যাক্সিডেন্ট হয়ে মাথায় আঘাত পায়, সে যদি চলে যায়, নিউরোসার্জন নেই সেখানে, মরে যাবেন আপনার, কিচ্ছু করার নেই, মরে যেতে হবে আপনাকে, না হয় বেসরকারি জায়গায় গিয়ে ঘটি বাটি বিক্রি করে করতে হবে। কারণ মুখ্যমন্ত্রীর কোনো যায় আসে না, কারণ মুখ্যমন্ত্রীর ভাইপোর চোখ খারাপ হলে আমেরিকা গেল ট্রিটমেন্ট করতে। আপনার আমার যদি অসুবিধা হয়, আপনিও আমেরিকা যেতে পারবেন না, সুকান্ত মজুমদার আমেরিকা যেতে পারবেন না। এটা আমাদের কাজ না, কোর্টের কাজ, এবং কোর্টের রায়ের বিরুদ্ধে কোনো কিছু বলা জনপ্রতিনিধি বা কেন্দ্রীয় মন্ত্রী কোনো হিসাবে আমার কোনো অধিকার নেই। কিন্তু সুপ্রিম কোর্টের রিসেন্ট কিছু রায় এসেছে, তারপর আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এই ধরনের দুর্নীতি মামলায় কিছু লোকের জামিন হয়ে যাচ্ছে। কিন্তু আমার বিশ্বাস বাংলার মানুষের দরবারে এই সমস্ত চোর জোচ্চল নেতারা, তারা কোনো জামিন পাবেন না। তারা জনতার দরবারে গিয়ে বারবার প্রত্যাখ্যাত হবেন এবং জনতা এদেরকে অ্যাকসেপ্ট করবে না, রাজনীতিতে অ্যাকসেপ্ট করবে না। মালদার ঘটনার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন পার্টি বড় হচ্ছে, যা ঘটেছে সেটা স্বাভাবিক, দোষীরা শাস্তি। গোষ্ঠীদ্বন্দ্ব স্বীকার করে, দেখুন গোষ্ঠীদ্বন্দ্ব তো অবশ্যই সবাই জানি, তো অস্বীকার করার জায়গা নেই, কিন্তু মূল বিষয়টা ওনারা স্বীকার করছেন না। এই লড়াইটা যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলা হচ্ছে, দুটো গোষ্ঠীর মধ্যে কোনো পদ পাওয়া নিয়ে নয়, তাহলে তাকে পার্টির পিওর রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব বলা যায়। এখানে লড়াইটা হচ্ছে পদ পেলে পরে আমি মালদার জমি বাড়ি বিক্রি করতে পারবো। মালদার 2.5 কোটি টাকা কাঠা জমি, সেখানে কারো মাথায় বন্দুক ধরে তাকে 10 লক্ষ টাকায় সেই বা 20 লক্ষ টাকায় ওই জমিটা লিখিয়ে নিতে পারবো। এবং প্রত্যেকটি মালদার তৃণমূল কংগ্রেসের নেতা, সেই নেতারা যারা আছে প্রত্যেকের নাম, বিশেষ করে শহরে যে সমস্ত নেতারা আছে, মালদা মিউনিসিপ্যালিটি এবং তৎসংলগ্ন ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি, এই দুটো মিউনিসিপ্যালিটির নেতাদের যদি দেখেন, এক একজনের নামে এবং বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পত্তি। আপনারা যিনি মারা গেছেন, আমরা সাধারণত যিনি স্বর্গত তার বিরুদ্ধে বেশি কিছু বলি না, তার সম্পত্তির একবার খোঁজ নিয়ে দেখুন, নামে এবং বেনামে কতগুলো ফ্ল্যাট কলকাতাতে আছে, শুধু খোঁজ নিন। মূল অভিযুক্ত এখন অধরা রয়েছে। দেখুন মূল অভিযুক্ত কে ওদের দলে, এটা বোঝা খুব মুশকিল। এবং ওনার স্ত্রী তো বলছেন যে এর মধ্যে অনেক বড় মাথা আছে। বড় মাথা বলতে কোন লেভেলের বড় মাথা? সেটা কি জেলা লেভেলের বড় মাথা, নাকি কলকাতা থেকে কেউ অঙ্গুলি হেলনে করিয়েছে, রাজ্য নেতারা কেউ অঙ্গুলি হেলনে করিয়েছে? তার তো তদন্ত হওয়া প্রয়োজন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সেলাইন আমদানি করতে হচ্ছে, ভিন রাজ্য থেকে সেলাইন আমদানি করতে হচ্ছে। মানে স্বাভাবিক, স্বাস্থ্য পরিষেবা কোন এখানে স্বাস্থ্য পরিষেবা হবে না তো, এখানে কেউ কিছু তৈরিই করছে না, কেউ কোনো কিছু ম্যানুফ্যাকচার করতে চায় না। আমরা এখানে আজকে একটা কেন্দুলি মেলায় এসেছি, আপনি মেলাতে আসুন গাড়ি নিয়ে, পার গাড়িতে 2,500 3,000 টাকা করে নেওয়া হচ্ছে, বাস হলে 6,000 টাকা। কি ট্যাক্স? তৃণমূল ট্যাক্স। এইভাবে চলতে পারে কোন? আপনি জানতো কুম্ভে কে নেবে এরকম টাকা ট্যাক্স? আপনার এত বড় মেলা হচ্ছে, 7,000 কোটি টাকা উত্তরপ্রদেশ সরকার খরচ করছে নিজের পকেট থেকে এত বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে। দেশ বিদেশ থেকে 20টি দেশ থেকে লোক এসেছে, 20-22টি দেশ থেকে।